যারা দেখছেন সবাইকে ল অ্যান্ড লাইফ চ্যানেলে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জহিরুল আলম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমরা এই চ্যানেলে আইন ও জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন সময় আলোচনা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা হিউম্যান রাইটসের একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা মানবাধিকারের চিরন্তন ঘোষণা। প্রথমেই আমরা এই ইউডিএইচআরের হিস্টোরিক্যাল কনটেক্সট যদি একটু খেয়াল করার চেষ্টা করি, আমরা দেখব যে 1948 সালের 10ই ডিসেম্বর এই ইউডিএইচআর জাতিসংঘের জেনারেল অ্যাসেম্বলিতে অ্যাডাপ্ট হয়েছিল, যেটি উপস্থাপন করেছিলেন এলেনা রুজভেল্ট, যিনি তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি ফ্রাঙ্কলিন ডি রুজভেল্টের স্ত্রী এলেনা রুজভেল্ট, তার নেতৃত্বে। তো এই যে জাতিসংঘের সাধারণ পরিষদে এই ইউডিএইচআর 1948 সালের 10ই ডিসেম্বর অ্যাডাপ্ট করা হয়। ইউডিএইচআরটা মূলত কেন গ্রহণ করা হয়েছিল সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন পৃথিবীব্যাপী মানবতা দারুণভাবে বিপন্ন হয়, মানবতা লঙ্ঘিত হয় চরমভাবে, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধর পরিস্থিতিতে, যুদ্ধোত্তর পরিস্থিতিতে বিশ্ব নেতৃবৃন্দ উপলব্ধি করলেন যে কোনো পরিস্থিতিতে মানবতা যেন ন্যূনতম একটা পর্যায়ে গিয়ে বিপন্ন না হয়, সেটা নিশ্চিত করার জন্য একটি স্থায়ী কাঠামো তৈরি করা প্রয়োজন। ওই চিন্তা চেতনা থেকে ইউডিএইচআরের উদ্ভব এবং প্রণয়ন। তারপর আমরা যদি খেয়াল করি যে এই ইউডিএইচআরের মূল প্রিন্সিপালটা কী, বা বেসিক বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালটা কী, মূল বক্তব্যটা কী, কিসের উপর, কোন ভিত্তির উপর এটি দাঁড়িয়ে আছে। তাহলে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল হচ্ছে ইকুয়ালিটি অ্যান্ড নন ডিসক্রিমিনেশন। এই দুটোই হচ্ছে মূলত, অর্থাৎ সাম্য বা সমতা এবং বৈষম্যহীনতা। হ্যাঁ, কোনো বৈষম্য থাকবে না, ইকুয়ালিটি থাকবে, এটা হচ্ছে মূল কথা। আমরা দেখব যে এই ইউডিএইচআরে কি আছে। সাধারণত আমরা দেখি যে একটা প্রিএমবল আছে, যেখানে ইউডিএইচআরের যে পারপাস এবং প্রিন্সিপাল এগুলোকে ইন্ট্রোডিউস করা হয়েছে এই প্রিএমবলে, এবং পরবর্তীতে দেখব যে 30টি আর্টিকেলের মাধ্যমে ইউডিএইচআরের রূপরেখা প্রণয়ন করা হয়েছে বা কাঠামোটা দাঁড় করানো হয়েছে। এই 30টি আর্টিকেলকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন 1 এবং 2 এই দুটো আর্টিকেল হচ্ছে বেসিক প্রিন্সিপালস। বেসিক প্রিন্সিপালসের পরে আমরা দেখব আর্টিকেল 3 থেকে আর্টিকেল 21 পর্যন্ত মূলত সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস নিয়ে কথা বলা হয়েছে, যেটি মূলত ব্যক্তির প্রোটেকশন, রক্ষা কিংবা রাইটসকে এনশিওর করে বা এটার উপর ফোকাস করে। তারপর আমরা দেখব আর্টিকেল 22 থেকে আর্টিকেল 27 পর্যন্ত ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস যে রয়েছে, যেটি মূলত একটি ডিসেন্ট কোয়ালিটি অফ লাইফ এনশিওর করে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ দেখব 28 থেকে 30 পর্যন্ত আর্টিকেল সমূহে রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস নিয়ে কথা বলা হয়েছে। রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস কেন? যে যখনই ব্যক্তি তার অধিকার নিশ্চিত করতে চাইবে, রাইটস এনশিওর করতে চাইবে, তখন তাকে রেসপন্সিবিলিটিসের প্রতিও খেয়াল রাখতে হবে, ডিউটিসও পালন করতে হবে। কেননা আমি যদি শুধু আমার রাইটসগুলো যে কোনোভাবে যেন তেন রকম করে আমি এনজয় করার চেষ্টা করি, তখন সেটা অন্যের রাইটসকে খণ্ডন করতে পারে, এবং যখন আমার কোনো কাজ দ্বারা অন্যের রাইটস লঙ্ঘিত হবে, তখন ইকুয়ালিটি বজায় থাকবে না। কাজেই যদি কোনো ব্যক্তিকে যথাযথভাবে অধিকার উপভোগ করতে হয়, তাহলে তার দায়িত্ব সম্পর্কেও সচেতন হতে হবে। আরেকজন যদি তার অধিকার যেন তেন প্রকারে উপভোগ করে, তখন কিন্তু আমার অধিকার লঙ্ঘিত হতে পারে। কাজে আমাকেও সচেতন থাকতে হবে। একটু ছোট্ট উদাহরণ যদি দিই, একজনের অধিকার আছে গান শোনার, সে উচ্চ শব্দে গান শুনলো। আমার অধিকার আছে আমি অসুস্থ মানুষ, নিরিবিলি থাকবো, তো তার সেই অধিকার আমার অধিকারটাকে খণ্ডন করবে। কাজে এখানে রেসপন্সিবিলিটিসের প্রশ্ন আসে, এরকম অনেক কিছু। সো আমরা দেখব যে সর্বশেষ অংশে এই অধিকার নিয়েও কথা বলা হয়েছে। এখন আমরা কিছু কল্পিত বিষয়ের মাধ্যমে এই আর্টিকেলগুলোকে মনে রাখার চেষ্টা করতে পারি। হ্যাঁ, যেমন ধরি, প্রথমেই যেটা বলা আছে যে ইকুয়ালিটি, রাইট টু ইকুয়ালিটি। তো রাইট টু ইকুয়ালিটিতে মূলত বলা হয়েছে অল হিউম্যান বিংস আর বর্ন ফ্রি
অ্যান্ড অ্যান্ড ইকুয়াল ইন ডিগনিটি অ্যান্ড রাইটস, অর্থাৎ প্রত্যেকটা মানুষই স্বাধীন হয়ে জন্মগ্রহণ করে এবং মর্যাদা ও অধিকারের ক্ষেত্রে সে সমান থাকে, সকলের মর্যাদা এবং অধিকার সমান থাকবে, যেহেতু প্রত্যেকেই স্বাধীন হয়েই জন্মগ্রহণ করে, কেউ পরাধীন হয়ে জন্মগ্রহণ করে না। এই আর্টিকেলের ভেতরে আরও কিছু কথা বলা আছে। প্রত্যেকটি আর্টিকেলের ভেতরে যে সকল কিছু কিছু ক্ষেত্রে অল্প এবং কিছু কিছু ক্ষেত্রে কিছুটা বৃহৎ বর্ণনা রয়েছে, আমরা সেই বর্ণনায় যাব না, অ্যাজ ইট ইজ আমরা আলোচনা করব না, আমরা শুধু বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কেননা আমরা যখন জানব যে কোন আর্টিকেলে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তখন আমি একজন সচেতন নাগরিক হিসেবে সেটিকে প্রয়োজনের সময় কাজে লাগাতে পারবো। আমি একজন শিক্ষার্থী হলে পরীক্ষার খাতায়ও আমি বিষয়বস্তুটা জানলে, আমি যখন এটার হেডলাইনটা জানবো বা টাইটেলটা জানবো, তখন আমি সেটা আমার নিজের মতো করেও কিছুটা লিখতে পারবো যে এই আর্টিকেলে মূলত কী বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তো সেই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব মূলত প্রত্যেকটা আর্টিকেল মানে পর্যায়ক্রমে মনে রাখার একটা কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে। যেমন আমরা জানলাম আর্টিকেল 1 হচ্ছে ইকুয়ালিটি, আর্টিকেল 2 হচ্ছে ফ্রিডম ফ্রম ডিসক্রিমিনেশন, হ্যাঁ, ডিসক্রিমিনেশন থেকে মুক্তি, হ্যাঁ, বৈষম্য থেকে মুক্তি, অর্থাৎ কোনো প্রকার ডিসক্রিমিনেশন করা যাবে না রিগার্ডিং সেক্স কিংবা রেস, কালার, রিলিজিয়ন কিংবা পলিটিক্যাল ওর আদার্স অপিনিয়ন কিংবা ন্যাশনালিটি, বার্থ, হ্যাঁ, জেন্ডার, কোনো আঙ্গিকেই কাউকে ডিসক্রিমিনেট করা যাবে না, হ্যাঁ, বৈষম্য করা যাবে না, সকলকেই সমান অধিকার দিতে হবে। এই নন ডিসক্রিমিনেশন বিষয়ে কথা বলা হয়েছে আর্টিকেল 2-তে। তারপর আর্টিকেল 3 থেকে 21 পর্যন্ত আমরা ইতিপূর্বেই বলেছি যে সেগুলো হচ্ছে সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, যেগুলো ব্যক্তির প্রোটেকশন এবং রাইটসকে ফোকাস করে। তো ব্যক্তির, স্বতন্ত্র ব্যক্তির, ইন্ডিভিজুয়ালের, যখন আমরা ব্যক্তির অধিকারের প্রশ্ন আনবো, তখন শুরুতেই যে অধিকারটির প্রশ্ন আসে সেটি হচ্ছে জীবনের অধিকার। কেননা জীবনকে ঘিরেই সকল আয়োজন, জীবনই যদি বিপন্ন হয়ে যায় তাহলে অন্য কোনো অধিকারেরই আর মূল্য থাকে না। কাজেই প্রথম অধিকারটি হচ্ছে রাইট টু লাইফ, যেটি হচ্ছে আর্টিকেল 3-তে রয়েছে, হ্যাঁ, রাইট টু লাইফ। তো এখন একটা মানুষকে তার জীবন বিপন্ন করা যাবে না আইনানুগ পন্থা ব্যতীত, কিন্তু তাকে কি যেন তেন রকম করে বাঁচিয়ে রাখা যাবে? আমি তাকে একজন মানুষকে আমি মানুষের জীবন বিপন্ন করলাম না, কিন্তু তাকে আমি দাস করে রাখলাম, সেটা কি সম্ভব? যে না, ফ্রিডম ফ্রম স্লেভারি, হ্যাঁ, যেটি হচ্ছে আর্টিকেল 4, আমরা দেখব যে দাসত্ব থেকে মুক্তি। তারপর ঠিক আছে, আমাকে দাস করা হলো না, কিন্তু আমাকে টর্চার করা হলো, টর্চার করে আমাকে দিয়ে কাজ করানো হলো বা অন্য কোনো উদ্দেশ্য হাসিল করা হলো, সেটা কি করা যাবে? যে না, ফ্রিডম ফ্রম টর্চারের, সেটা হচ্ছে আর্টিকেল 5। তাহলে আমার জীবন সুরক্ষিত থাকলো, আমি দাস হলাম না, আমাকে টর্চার করা যাবে না, তারপরেও আমাকে টর্চার করা হলো, তাহলে আমি কি আইনের রিকগনিশন পাবো কি না? এখানে আর্টিকেল 6-এ বলা হচ্ছে রাইট টু রিকগনিশন বিফোর দ্য ল। এখন আমি আইনের কাছে রিকগনিশন নিতে গেলাম, কিন্তু সেখানে আমার স্ট্যাটাসটা কী হবে? ইকুয়াল চোখে আমাকে দেখবে কি না, নাকি এখানে ডিসক্রিমিনেশন করা হবে? যে না, সেখানে আর্টিকেল 7-এ বলা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি বিফোর দ্য ল, হ্যাঁ, আইনের চোখে সকলেই সমান থাকবে। এখন আইনের কাছে আমি গেলাম, আইন আমাকে সমান চোখে দেখবে, কিন্তু বিচারটাকে আমি হাসিল করতে পারবো কিনা? কেননা বিচার হাসিল করার জন্য তো কিছু পদ্ধতি অনুসরণ করে যেতে হয়। আইন আমাকে সমান চোখে দেখলেই তো আইন আমাকে বাড়িতে এসে বিচার করে দিয়ে যাবে না, বিচারের প্রক্রিয়া অবলম্বন করে আমাকে বিচারটা গ্রহণ করতে হবে, এবং সেটা গ্রহণ করার আমার লিমিটেশন থাকতে পারে, আর্থিক কিংবা জ্ঞানের সীমাবদ্ধতা কিংবা অন্য যে কোনো সীমাবদ্ধতা থাকতে পারে। তাহলে আমি সেই অ্যাক্সেসটা কীভাবে পাবো? রাইট টু অ্যাক্সেস টু জাস্টিস, যেটা আর্টিকেল 8-এ বলা আছে, যে তখন আমাকে ওই জাস্টিস পাওয়ার, অ্যাক্সেস পাওয়ার অধিকার আমার থাকবে, রাইট টু অ্যাক্সেস টু দ্য জাস্টিস। তারপর হচ্ছে এখন আইনের কাছে আমি বিচার পাওয়ার অধিকারী হলাম, হ্যাঁ, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখন আইন কি আমাকে, কোর্ট কি আমাকে চাইলেই বলতে পারে যে ঠিক আছে তুমি বিচার পাবা, কিন্তু তুমি খুব ঝামেলার লোক, তুমি কিছুদিন ডিটেনশনে থাকো, আটক থাকো? সেটা হবে কি না? যে না, সেটা হবে না। ফ্রিডম ফ্রম আরবিট্রারি ডিটেনশন, আর্টিকেল 9, হ্যাঁ, আমাকে আরবিট্রারিলি ডিটেনশনে রাখা যাবে না, আইনানুগ পন্থা ব্যতীত ডিটেনশনে রাখা যাবে না।
তারপর আমরা দেখব যে আমাকে আরবিট্রারিলি ডিটেনশন দিল না, কিন্তু আমি কি ফেয়ার ট্রায়াল পাবো কিনা, ট্রায়ালটা ফেয়ার হবে কিনা। তাহলে রাইট টু ফেয়ার ট্রায়াল হচ্ছে আর্টিকেল 10, আমাকে একটা ফেয়ার ট্রায়াল দিতে হবে, আমি একটা ফেয়ার ট্রায়ালের অধিকারী। ঠিক আছে, এখন ফেয়ার ট্রায়াল হবে। এখন ট্রায়াল হওয়ার ক্ষেত্রে আমাকে কি প্রথমেই দোষী মনে করে বিচারটা শুরু হবে কিনা, যে না ও তো আসলে দোষী, ওর তো হ্যাবিচুয়ালি ও হচ্ছে করাপ্টেড মানুষ, কিংবা ও হচ্ছে অপরাধী, এখন তা আমাকে অপরাধী হিসেবে বিবেচনা করা হবে কিনা, যে না সেটা করা যাবে না। আর্টিকেল 11 আমরা দেখব যে প্রিজামস অ্যাজ টু ইনোসেন্স, অর্থাৎ আমাকে প্রথমে কি নিষ্পাপ হিসেবে আমাকে গণ্য করতে হবে, আমাকে বলতে যে কোনো ব্যক্তিকে। তাহলে আমরা দেখলাম সেটা হচ্ছে আর্টিকেল 11। তারপর আমাকে নিষ্পাপ গণ্য করলো, কিন্তু আমার ট্রায়ালের সময় যে অনেক বিষয় আসে যেগুলো আমার প্রাইভেসিকে ক্ষুণ্ণ করতে পারে, সেগুলো কি প্রাইভেসি কি রক্ষা করা হবে কি না, নাকি আমার এই ট্রায়ালের নাম করে আমার সকল প্রাইভেসি লঙ্ঘন করা হবে। তাহলে রাইট টু প্রাইভেসি হচ্ছে আর্টিকেল 12, যেখানে আমার প্রাইভেসি রক্ষার অধিকার রয়েছে। এখন দেখা গেল যে না সব কিছু ঠিক আছে, প্রাইভেসি ঠিক আছে, বাট আমার কাছে বিষয়গুলো মনে হলো যে না আমি এতে সন্তুষ্ট না, হ্যাঁ সব মিলে আমার কাছে ভালো লাগছে না, এখন আমি যে কোনো দিকে চলে যাব। এই মুভমেন্ট করার আমার অধিকার আছে কিনা, ফ্রিডম অফ মুভমেন্ট আর্টিকেল 13, আমার মুভমেন্টের অধিকার থাকবে। এখন আমি চলতে চলতে আমি যে কোনো দিকে, আমি দেশ ছেড়ে অন্য দেশে চলে গেলাম, এখানে আমি আর বসবাস করতে পারছি না। এখন যে দেশে গেলাম, আমি একটা হোস্ট কান্ট্রিতে গেলাম, ওই হোস্ট কান্ট্রিতে আমার কি অ্যাজাইলাম সিক করার রাইটস থাকবে কিনা। তাহলে রাইট টু অ্যাজাইলাম, হ্যাঁ আমার এই রাইট টু অ্যাজাইলাম থাকবে আর্টিকেল 14। হ্যাঁ, তাহলে কি হলো, আমি এই বিচারের প্রক্রিয়া পার করে দিয়ে আমি অন্য দেশে গিয়ে অ্যাজাইলাম নিয়ে নিলাম। এখন আমি যে অ্যাজাইলাম নিলাম, এখন ওই দেশকে আমাকে বলবে যে তুমি আমার দেশে এসে যেহেতু অ্যাজাইলাম নিয়েছো, এখন তোমার পিছনের ইতিহাস বাদ দাও, তুমি আর বাংলা বলতে পারবে না, বাঙালি থাকবে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আমার ন্যাশনালিটিটা থাকবে কিনা। তাহলে রাইট টু ন্যাশনালিটি, এটা হচ্ছে আর্টিকেল 15। এখন আমার ন্যাশনালিটি ঠিক থাকলেও আমি একটা নতুন দেশে আসলাম, অ্যাজাইলাম নিলাম, ন্যাশনালিটিও ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে, সংসার করতে হবে। হ্যাঁ, ম্যারেজ, আমার কি ম্যারেজ করার অধিকার থাকবে কিনা, রাইট টু ম্যারেজ অ্যান্ড ফাউন্ড এ ফ্যামিলি। হ্যাঁ, আমার একটা পরিবার খুঁজে নেওয়ার অধিকার আমার রয়েছে, এটা হচ্ছে আর্টিকেল 16। ঠিক আছে, এখন আমি একটা দেশে আসলাম, অ্যাজাইলাম নিলাম, বিয়ে শাদী করলাম, সংসার হলো, এখন কি আমার তো একটু ধর্মকর্ম করারও দরকার, তাই না। তার আগে কি দরকার, আমার একটু প্রপার্টি দরকার। হ্যাঁ, যেহেতু বিয়ে করেছি, প্রপার্টি দরকার। তাহলে রাইট টু ওন প্রপার্টি, হ্যাঁ আমার এটা হচ্ছে আর্টিকেল 17, আমার সম্পত্তি নিজের জন্য সম্পদ করার অধিকার, হ্যাঁ বা সম্পত্তির মালিক হওয়ার অধিকার। তো রাইট টু ওন প্রপার্টি আর্টিকেল 17। এখন সম্পত্তি হলো, এখন তো একটু ধর্মকর্ম করাই উচিত, হ্যাঁ আমার নিজস্ব বিলিফ থাকতে পারে, বিশ্বাস থাকতে পারে। তাহলে ফ্রিডম অফ রিলিজিয়ন অ্যান্ড বিলিফ, হ্যাঁ এটা হচ্ছে আর্টিকেল 18, আমার বিশ্বাস বা ধর্মের আমার স্বাধীনতা থাকবে। এখন আমি নিজে ধর্ম পালন করি, কিন্তু আমার চিন্তা বা আমি যে ধর্ম বিশ্বাস করি এগুলো তো আমার ভাবনা, এগুলো প্রকাশ করারও তো আমার অধিকার থাকতে হবে। তাহলে ফ্রিডম অফ থটস অ্যান্ড এক্সপ্রেশন, যেটা ফ্রিডম অফ এক্সপ্রেশন বা ফ্রিডম অফ থটস, কনসায়েন্স, এগুলোর অধিকার থাকবে, এটা হচ্ছে আর্টিকেল 19। এখন আমি আমার চিন্তাগুলো প্রকাশ করব, কিন্তু আমার কাছে মনে হলো যে না আমি এটা অ্যাসেম্বলি করে, সভা সমাবেশ করে এটা করব, আমার মতটাকে প্রচার করার চেষ্টা করব, সেটা করার অধিকার আছে কিনা। তাহলে রাইট টু অ্যাসেম্বলি আর্টিকেল 20। ধারাবাহিকভাবে আমি একটা দেশে আসলাম, অ্যাজাইলাম নিলাম, সংসার করলাম, সম্পদ করলাম, ধর্মকর্ম করলাম, এখন যে সমাবেশ করে আমি আমার মতামত প্রচার করছি। তাহলে বাকি থাকলো কি, আমার বাকি থাকছে রাষ্ট্রীয় যে পরিচালনা আছে সেটাতে অংশগ্রহণ করা। তাহলে রাইট টু পাবলিক অ্যাফেয়ার্স, রাইট টু পার্টেক ইন পাবলিক অ্যাফেয়ার্স, এটা হচ্ছে আর্টিকেল 21। তাহলে এই 21 আর্টিকেলের মাধ্যমে আমরা যেটা বলেছিলাম, রাইট টু টেক পার্ট ইন পাবলিক অ্যাফেয়ার্সের মাধ্যমে আমাদের সেই সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস কিন্তু শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই পর্যন্ত আমরা আর্টিকেল 21 পর্যন্ত পেয়েছি। তাহলে আর্টিকেল 22 থেকে কি শুরু হচ্ছে, আমার
ইকোনমিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল রাইটস কিন্তু শুরু হচ্ছে, যেটা আমাকে একটা ডিসেন্ট, একটা কোয়ালিটি অফ ডিসেন্ট লাইফ আমাকে করবে, নিশ্চিত করবে, এনশিওর করবে। এখন আমরা দেখব যে আর্টিকেল 22 এর শুরুতেই হচ্ছে রাইট টু সোশ্যাল সিকিউরিটি। আমাকে একটা ভালো জীবনযাপন পেতে হলে কি করতে হবে? আমার সোশ্যাল সিকিউরিটি দরকার, হ্যাঁ, সামাজিক নিরাপত্তা দরকার। এখন সামাজিক নিরাপত্তা আছে, কিন্তু আমি আমার যোগ্যতা অনুযায়ী আরও ভালো কাজ করে বেশি ইনকাম করতে চাই, তাহলে রাইট টু ওয়ার্ক, আর্টিকেল 23। তাহলে আর্টিকেল 23-তে গিয়ে আমি আমার কাজের অধিকার পেলাম, কিন্তু আমাকে এত বেশি পরিমাণ কাজ করতে হয়, আমার রেস্ট থাকে না, হ্যাঁ, লেজার টাইম থাকে না, তাহলে রাইট টু লেজার অ্যান্ড রেস্ট, এটা হচ্ছে আর্টিকেল 24। তাহলে 24-এ গিয়ে কি হচ্ছে? আমাকে যথেষ্ট পরিমাণ আমাকে রেস্ট দেওয়া হচ্ছে, হ্যাঁ, আমাকে লেজার টাইম দেওয়া হচ্ছে। তারপর কি হচ্ছে? আমার সব কিছুই ঠিক আছে, এখন আমার একটা এডুকুয়েট স্ট্যান্ডার্ড অফ লাইফ লাগবে, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে আর্টিকেল 25, এডুকুয়েট স্ট্যান্ডার্ড অফ লাইফ একটা নিশ্চিত করতে হবে। এখন আমাকে একটা মানসম্মত জীবন নিশ্চিত করা হলো, কিন্তু আমার কি এডুকেশন দরকার? তাহলে আর্টিকেল 26-এ আমরা দেখব যে রাইট টু এডুকেশন, অর্থাৎ শিক্ষার অধিকার। শিক্ষা ছাড়া তো আমি সমাজে বড় হতে পারবো না, গণ্যমান্য হতে পারবো না, তাহলে আমার শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। এখন শিক্ষা হলো, এখন কি আমার বাকি থাকলো? যে আমি আরও বেশি গবেষণামূলক কাজ বা বৈজ্ঞানিক কাজে অংশগ্রহণ করতে চাই, তাহলে সেটা হচ্ছে রাইট টু, কী বলে সেটাকে, আর্টিস্টিক্স অ্যান্ড সায়েন্টিফিক লাইফ, হ্যাঁ, যে কোনো আমার আর্টিস্টিক বা সায়েন্টিফিক লাইফ আমি লিড করার অধিকার রয়েছে, এটা হচ্ছে আর্টিকেল 27। তাহলে আর্টিকেল 27 পর্যন্ত গিয়ে আমরা যেটি বলেছিলাম যে আমার ইকোনমিক্যাল, সোশ্যাল অ্যান্ড কালচারাল লাইফ, কালচারাল রাইটসও শেষ হয়ে যাচ্ছে, যেটি হচ্ছে 27 নম্বরের রাইট টু কালচারাল, আর্টিস্টিক্স অ্যান্ড সায়েন্টিফিক লাইফ। তারপর আমার কি বাকি থাকলো? 28, 29, 30, এই 3টি আর্টিকেল আমরা বলেছিলাম, যেখানে রেসপন্সিবিলিটিস বা ডিউটিস নিয়ে কথা বলা হয়েছে। তো সেখানে শুরুতেই বলা হচ্ছে আর্টিকেল 28-এ ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়ার্ল্ড, একটা ফ্রি এবং ফেয়ার ওয়ার্ল্ডের রাইট আছে আমার। তাইলে ফ্রি এবং ফেয়ার ওয়ার্ল্ড কখন হবে? যখন আরেকজন তার দায়িত্ব পালন করবে, তখনই আমার জন্য ওয়ার্ল্ডটা ফেয়ার হবে বা ফ্রি হবে, তাই তো? আর্টিকেল 28। সেই ক্ষেত্রে এখন আমি দেখব যে সমাজেও তো দায়িত্বের ব্যাপার আছে। আর্টিকেল 29-এ গিয়ে দেখব যে ডিউটি টু দ্য কমিউনিটি, অথবা অর ডিউটি টু ইউর কমিউনিটি, অর্থাৎ কমিউনিটিতে কি দায়িত্ব আছে সেই কথাগুলো বলা আছে আর্টিকেল 29-এ। এই পর্যন্ত আর্টিকেলের কথা বলা আছে, এবং এই সকল আর্টিকেলগুলোকে অলঙ্ঘনীয় করা হয়েছে, বা রাইটস আর যেটাকে অলঙ্ঘনীয়, ইনএলিয়েনেবল বলা হয়েছে আর্টিকেল 30-তে, অর্থাৎ রাইটস আর ইনএলিয়েনেবল, অর্থাৎ সকল অধিকারগুলি হচ্ছে অলঙ্ঘনীয়, কোনোভাবেই এগুলোকে লঙ্ঘন করা যাবে না। তো এই হচ্ছে মূলত 30টি আর্টিকেল আমরা একটা গল্পের মাধ্যমে বলে আসার চেষ্টা করলাম। কিভাবে করলাম? ইকুয়ালিটি থাকবে, ডিসক্রিমিনেশন থাকবে না, স্লেভারি করা যাবে না, টর্চার করা যাবে না, তাই তো, ফেয়ার ট্রায়াল দিতে হবে, এইভাবে আমার সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসগুলো পাবো, তারপর আমি আমার ইকোনমিক্যাল রাইটসগুলোর মাধ্যমে একটা সুন্দর জীবন পাবো, ডিসেন্ট লাইফ পাবো, এবং শেষে আমি দায়িত্ব পালন করব। এই হচ্ছে মূলত ইউডিএইচআর, এবং ইউডিএইচআরের যে 30টি আর্টিকেল, সেই 30টি আর্টিকেলের শিরোনাম। এবং আমরা যখন পরীক্ষার খাতায় লিখব, তখন আমি আমার এই আর্টিকেলের শিরোনামটা লিখে আমি আমার মতো করে বলতে পারবো যে এই আর্টিকেলে এই বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয়েছে এবং এই বিষয়টিকে এনশিওর করা হয়েছে। তো এই ছিল মূলত ইউডিএইচআর সম্পর্কিত আলোচনা। এতক্ষণ যারা কষ্ট করে এই আলোচনাটি শুনলেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। শুভরাত্রি।